নমস্কার। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাইনির বাঁশি। শুরু করছি আজকের গল্প ডাইনির বাঁশি। গ্রীষ্মকালের ভোরবেলা রাধানগরের বেনেদের মেয়ে স্বর্ণ স্নান সারিয়া বাড়ি ফিরিতেছিল। এক হাতে একটা জল ভর্তি ঘটি, অপর হাতে কর গুনিয়া ইষ্টদেবতার নাম করিতেছিল। বাড়ির দুয়ারে আসিয়া শুনিল কে তাহাকে ডাকিতেছে। কোনে কোনে, ও রাঙা কোনে। ইষ্টস্মরণ স্বর্ণের আর হইল না। হাসিতে হাসিতে বাড়ি ঢুকিয়া সে কহিল, কেন গো আমার টুকুমণি? টুকটুকে বর কেন? বরটি নেহাতি শিশু, কিন্তু টুকটুকে তাহাতে সন্দেহ নাই। গৌরবর্ণ ফুটফুটে বছর পাঁচেকের ছেলেটি স্বর্ণের মুখপানে চাহিয়া কহিল, আমায় পেয়ারা দাও কোনে। স্বর্ণ হাসিয়া কহিল, ও হরি, বরের টান আমার পেয়ারার ওপর? আমি বলি বর আমার কোণের টানে ভোরবেলা পালিয়ে এসেছে বুঝি। এ কথা শিশু বুঝিল না। ডাগর চোখ দুটি তুলিয়া সে স্বর্ণের মুখপানে চাহিয়া রহিল। ঘরের দরজা খুলিয়া স্বর্ণ দুটি পাকা পেয়ারা আনিয়া টুকুকে দেখাইল। সাগ্রহে হাত বাড়াইয়া টুকু কহিল, দাও দাও, আগে চুমু দাও। টুকু গাল পাতিয়া দিল। গভীর আবেগে টুকুকে বুকে চাপিয়ে ধরিয়া স্বর্ণ চুমায় চুমায় ছোট মুখখানি ভরিয়া দিল। তারপর আপন ভেজাক আঁচলে টুকুর সদ্য ঘুম ভাঙা ভারী ভারী মুখখানি মুছাইয়া দিয়া কহিল, কি রীত তরিবত তোমার মায়ের, কি বলবো। চাঁদের মতো মুখখানি কি হয়ে আছে দেখো দেখি, যেন পাঁশকুট। ছি 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 ছি। আচ্ছা টুকু বাবু, বসে বসে তুমি পেয়ারা খাও, আমি কাপড় ছেড়ে ফেলি। ঘাড় নাড়িয়া সায় দিয়া টুকুমণি পেয়ারা খাইতে বসিল। স্বর্ণ কাপড় ছাড়িয়ে তরকারির ডালা সাজাইতে আরম্ভ করিল। পিতৃমাতৃহীনা বিধবা মেয়েটির এই জীবিকা। যখনকার যা নতুন সবজি তাই সে গ্রাম গ্রামান্তরের হাটে বেচিয়া বেড়ায়। এ বৃত্তিটি স্বর্ণের পৈতৃক। বেনেবুড়া এই করিয়াই জীবন কাটাইয়া গেছে। মাতৃহীনা ছোট্ট স্বর্ণকে পাড়া প্রতিবেশীর ঘরে রাখিয়া সে গ্রাম গ্রামান্তরে বাড়ি বাড়ি সবজি বেচিয়া আসিত। বেনেবুড়ার আদরও ছিল খুব। স্বর্ণের সে সুবিধাটুকু নাই, সে বাড়ি বাড়ি যাইতে পারে না, লোকে 10 কথা বলে। স্বর্ণর মা নাকি লোক ভালো ছিল না। মাকে স্বর্ণর মনে পড়ে না। বছর 5 বয়সে স্বর্ণর মা মারা গিয়েছে। 10 কথা শোনার অপেক্ষা হাটে যাওয়াই সে পছন্দ করে। কত সময় সে বলে, আমার আবার মান মর্যাদা। ভগবানই যার মান রাখলেন না, তার মান কি মানুষে রাখতে পারে? 5 বছরে যার মা যায়, 11 বছরে যে বিধবা হয়, 18 বছরে যার বাপ মরে, তার আবার মর্যাদা। আজ সাউগাঁয়ের হাট, ক্রোশচারেক রাস্তা যাইতে হইবে। স্বর্ণ তাড়াতাড়ি ডালা সাজাইয়া বাহির হইয়া পড়িল। দরজায় তালা দিয়ে স্বর্ণ কহিল, এসো বর। টুকুমণি এসো। বর কোণের আঙুল ধরিয়া বকিতে বকিতে চলিল, আমায় কি কি গয়না দেবে কোণে? হাসিয়া স্বর্ণ কহিল, কোণে বুঝি বরকে গয়না দেয়? বরই কোণেকে গয়না দেয় টুকু বাবু। কোণে গয়না পরে, বর ব্যাটার ছেলে গয়না পরে না, বুঝলে? টুকু ঘাড় নাড়িয়া প্রবল আপত্তি করিয়া উঠিল, না, আমি তবে বর হব না, কোণে হব। আমি গয়না পরব। পরম তৃপ্তি ও কৌতুকে স্বর্ণ হাসিয়া উঠিল। মাসি মাসি,
পথের পাশের বাড়িটির দরজা হইতে একটি তরুণী বধূ উঁকি মারিয়া কহিল, মাসি। এদিক ওদিক চাহিয়া স্বর্ণ দাঁড়াইল, কহিল, কি গো বৌমা? বধূটিও একবার এদিক ওদিক দেখিয়া লইয়া বাহিরে আসিল। চকিতের মধ্যে একটা শিকিসে স্বর্ণের ডালায় ফেলিয়া দিয়া কহিল, নেবুর নিমকি আর খোট্টাই আমসত্য। পরমাদরে স্বর্ণ চুপি চুপি কহিল, খোকা হবে নাকি মা? পিক করিয়া একটু হাসিয়া বধূটি বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল। তরুণীদের সঙ্গে এমন গোপন কারবার স্বর্ণের ছিল। তাহাদের স্বাদ আহ্লাদের সামগ্রী স্বর্ণ গোপনে যোগাইত। 10-এর 10 কথার জ্বালার মধ্যে এইটুকুই ছিল তাহার পরম সান্ত্বনা। পথের একটা বাঁক ফিরিয়েই গাঙ্গুলিদের বাড়ি। বাহিরের দাওয়ায় বসিয়া গাঙ্গুলি বাড়ির মেজ ছেলে হরিধন পড়িতেছিল, অস্তি গোমতী তীরে, অস্তি গোদাবরী তীরে, অস্তি গোদাবরী তীরে তীরে। স্বর্ণকে দেখিয়া সরস্বতীকে গোদাবরী তীরে বিসর্জন দিয়া সে কহিল, ভারী বজ্জাত তুই স্বর্ণ পিসি। ম্লান হাসি হাসিয়া স্বর্ণ কহিল, পাইনি বাবা। ম্যালেরিয়া জীর্ণ হরিধনের একটা কুপথ্যের বরাত ছিল। নানা অজুহাতে স্বর্ণ সেটি এড়াইয়া চলিতেছিল। হরিধন অভিমান করিয়া পড়ায় মন দিল। বিশাল বিশাল শ্যামলী তরু, অস্তি গোদাবরী তীরে। সুযোগ বুঝিয়া স্বর্ণ গাঙ্গুলিদের বাড়ি পিছনে ফেলিল। আরো কয়েকখানা বাড়ি অতিক্রম করিয়া টুকুদের বাড়ি। বাড়ির দুয়ারে আসিয়া স্বর্ণ টুকুকে কহিল, যাও বর, বাড়ি যাও। টুকু তাহার আঙুল টানিয়া কহিল, তুই আয় না কোণে। একটা বেদনার ছায়া স্বর্ণের মুখে ঘনাইয়া আসিল। সে কহিল, না, যাও তুমি। আমাকে দেখলে তোমার মা মারবে। টুকু মিনতি করিল, তোর পায়ে পড়ি কোণে। স্বর্ণ ইতস্তত করিয়া বাড়ি ঢুকিল। টুকুর মাতামহী সৌরভী উঠান নিকাইতেছিল। সে তাহাদের দেখিয়া কহিল, ওরে দস্যি ছেলে, ভোরবেলা উঠে কোণের বাড়ি পালিয়েছ তুমি? তোর মা আবার খুঁজতে গেল যে। সৌরভীকে দেখিয়া স্বর্ণের মুখে হাসি ফুটিল। সৌরভী তাহার পাতানো দিদি, সেই সম্পর্কেই দৌহিত্র টুকুমণি তাহার বর। স্বর্ণ হাসিয়া কহিল, বউ ঘরে না থাকলে ছেলে কি ঘরে থাকে দিদি? আমায় ঘরে নিয়ে এসো, নাতি ঘরে থাকবে। আমাকে খেতে না দিলে আর উপায় নাই। স্মিত মুখে সৌরভী হাসিতে লাগিল। টুকু সঙ্গে সঙ্গে হাতের পেয়ারাটা তুলিয়া ধরিয়া কহিল, খা কোণে। স্বর্ণ অতি আদরে টুকুর চুমা খাইয়া কহিল, ওরে আমার টুকুমণি, আমার টুকটুকে বর। সৌরভী কহিল, না না স্বর্ণ, তুই বাপু নাতির নাম খারাপ করে দিলি। কত সাধ করে আমি নাম রাখলাম গৌরবরণ, তুই করে দিলি টুকু। এখন কেউ বলছে টুকি, কেউ বলছে টাকি, কেউ বলছে টুকটাক, কেউ বলছে টুকো টোকা। না বাবু, গৌরবরণ আমার নাম। গৌরবরণ নাম ছেলের শ্বশুর শাশুড়িতে বলবে দিদি। ও আমাদের টুকুমণি, আমার টুকটুকে বর। তারপর বেলার দিকে চাহিয়া কহিল, আসি দিদি আমি, আজ আবার সাউগাঁয়ে হাট। টুকু বাবু, একটু চুমা দাও তো। বাঁশি, আজ তোমার জন্যে বাঁশি আনবো। টুকু গাল পাতিয়া দিল, কিন্তু স্বর্ণের আর চুমা খাওয়া হইল না। সম্মুখেই ওদিকে খিড়কির দরজায় টুকুর মা মানু দাঁড়াইয়া। সে শশব্যস্তে বাড়ি হইতে বাহির হইয়া আসিল। পথে দাঁড়াইয়া সে মানুর তীব্র কণ্ঠ শুনিতে পাইল। মানু বলিতেছে, মুখ পোড়া দস্যি, আবার তুই স্বর্ণর বাড়ি গিয়েছিলি?
বারবার বারণ করি না হতভাগা, যাসনে ডাইনির বাড়ি। টুকু কাঁদিয়া উঠিল। স্বর্ণ বুঝিল মা ছেলেকে প্রহার করিতেছে। সৌরভীর গলা শোনা গেল, মারিস নে বলছি মানু, মারিস নে। আর তোর মুখের কি জাতা পাতা নাই? যা ইচ্ছে তাই লোককে বলবি। মানু ঝংকার দিয়া উঠিল, যা ইচ্ছে তাই বই কি? ওর মা ডাইনি ছিল না? সৌরভী কহিল, মা ছিল, তা ওর সঙ্গে কি? মানু কহিল, ওর সঙ্গে কি? নিম গাছে নিম ফলই হয় মা, চিনির ডেলা ধরে না। স্বর্ণের মায়ের এই ডাইনি অপবাদ লইয়েই লোকে 10 কথা বলে। স্বর্ণ শুনিয়া ম্লান হাসি হাসে। আজও সেই ম্লান হাসি সে হাসিল। তারপর সাউগাঁয়ের পথে অগ্রসর হইল। অপরাহ্ন বেলায় স্বর্ণ হাট হইতে ফিরিতেছিল। মধ্যে একটা বিস্তীর্ণ মাঠ, এক প্রান্ত হইতে অপর প্রান্তের বনরেখা সবুজ পটের মতো মনে হয়। সে সবুজ বর্ণ এখন হইয়া উঠিয়াছে ধূসর ধূমাচ্ছন্ন। মাঠখানা তখন হইয়াছিল তপ্ত আগুন। বাতাস এত লঘু ও তপ্ত যে নিঃশ্বাস লইতেও কষ্ট হইতেছিল। উত্তাপ নিবারণের জন্য ভিজা গামছাখানি পাট করিয়া স্বর্ণের মাথায় চাপানো, কিন্তু পা যেন আর চলিতেছিল না। দারুণ উত্তাপের মধ্যে চলিতে আজ তাহার বড়ই কষ্ট হইতেছিল। জগতে দুঃখ দুর্দশার পথে চলিতে কষ্টবোধ বড় তাহার হয় না। জীবনে ওটা যেন সহ্য হইয়া গেছে। বহু বৈশাখী দ্বীপ্রহরে সে এই প্রান্তটা অতিক্রম করিয়াছে। বড় শাঁকালুটা গাঙ্গুলিদের খোকাকে কোন গোপনীয় স্থানে দিতে হইবে তাহারই হিসাব তখন তাহার মাথায় মনের মধ্যে ঘুরিত ফিরিত। কখনো ভাবিত বাসন মাজার ঘাটে তাম্বুল বিহারের কৌটোটি সরকারদের ছোট বউকে দেওয়াই বোধ হয় সবচেয়ে নিরাপদ হইবে, আর ঘোষেদের মেয়েকে স্নানের ঘাটে পাকা আমকটি দিলে চলিবে। এই হিসাব নিকাশের মধ্যে কখন কিভাবে মাঠের বটগাছটার কাছে আসিয়া পড়িত। কিন্তু আজ যেন দেহ তাহার বেশ ভালো নাই। এত বড় বিস্তীর্ণ মাঠখানার মধ্যে একটা গাছও নাই যে ছায়ার তলে মানুষ দাঁড়াইয়া একটু বিশ্রাম নেয়। ভিজা গামছাখানা বারবার স্বর্ণ মুখে চোখে বুলাইয়া লইতেছিল। চলিতে চলিতে নিজের উপরেই সে বিরক্ত হইয়া উঠিল। এই রৌদ্রের মধ্যে বাহির না হইলেই তো হইতো। পরের ছেলে মেয়েদের উপর সত্যই এত মায়া কেন তার? আর মা যখন তাহার, ভাবিয়াই স্বর্ণ শিহরিয়া উঠিল। মায়ের সে প্রবৃত্তি তাহার বুকের মধ্যে যদি থাকে, সে যদি সহসা জাগিয়াই উঠে। স্বর্ণের বুকের ভিতরটা আশঙ্কায় কেমন করিয়া উঠিল। কোথা হইতে একটা ছায়া ছুটিয়া আসিয়া মাথার উপরে দাঁড়াইল, আবার ছায়াটা আগাইয়া গেল। স্বর্ণ পিছন ফিরিয়া দেখিল পশ্চিম আকাশে কয় টুকরা কালো মেঘ উঠিয়াছে। ধূমপুঞ্জের মতো সেগুলি ক্রমশ ফুলিয়ে ফুলিয়ে বাড়িতেছে। হয়তো কালবৈশাখীর ঝড় উঠিবে। স্বর্ণ গতি দ্রুততর করিল। আচ্ছা, আজই যদি এখনই সে ডাইনি হইয়া যায়। স্বর্ণের গতি আচম্বিতে রুদ্ধ হইয়া গেল। সে থমকিয়া দাঁড়াইয়া চারিপাশে চাহিয়া দেখিল, না, কোনো পরিবর্তন তো হয় নাই। নিশ্চিন্ত হইয়া সে আবার চলিল। বুড়ো বটগাছটা আরো কাছে আসিয়া পড়িয়াছে। সহসা একটা তীব্র আলোকে পৃথিবী ভয়ে যেন নীল হইয়া গেল। সঙ্গে সঙ্গে বিপুল রবে বজ্র গর্জন করিয়া উঠিল। স্বর্ণ আরেকবার পিছন পানে চাহিল। সেই কয় টুকরা মেঘ ইহারই মধ্যে পশ্চিম আকাশ ছাইয়া মাথার উপরে আসিয়া পড়িয়াছে। উপরের আকাশ হইতে সঞ্চয়মান বিন্দুর মতো শকুনগুলো পাক খাইতে খাইতে নামিয়া আসিতেছে। পশ্চিমের দিগন্ত সুনিবিড় পিঙ্গল বর্ণে আচ্ছন্ন হইয়া গেল। স্বর্ণ বুঝিল ঝড় উঠিয়াছে।
সে ছুটিতে আরম্ভ করিল। গাছটার তলে পৌঁছতে পৌঁছতে স্বর্ণ যেন একটা আবর্তের মধ্যে ডুবিয়া গেল। বুড়া গাছটা সে আবর্তের আন্দোলনে যেন মাথা আছড়াইয়া মরিতে চাহিল। ধুলায় দৃষ্টি অন্ধ হইয়া গেছে। সভয়ে স্বর্ণ হাতের ইশারায় গাছটার সুবিশাল কাণ্ডটা জড়াইয়া ধরিতে চাহিল, কিন্তু হোঁচট খাইয়া সেইখানেই পড়িয়া গেল। কোনরূপে সে যখন বাড়ি ফিরিল তখন রাত্রি অনেক, জলঝড় থামিয়া গেছে, আকাশে তখন চাঁদ উঠিয়াছে। সমস্ত রাত্রিটা চৈতন্যহীনার মতো পড়িয়াছিল, কিন্তু অভ্যাস মতো ভোরবেলাতেই তাহার ঘুম ভাঙিয়া গেল। উঠিতে গিয়ে সে অনুভব করিল সর্বাঙ্গে যেন বেদনা, মাথার ভিতরটা কেমন যেন ঝিমঝিম করিতেছে, দুর্বলতায় পা দুইটা থরথর করিয়া কাঁপিতেছে। অবসন্ন দেহে দাওয়ার উপর বেচারা বসিয়া পড়িল। পিসি, কাল সারা রাত এমন ধারা তুমি কাতরেছ কেন গো? স্বর্ণ মাথা তুলিয়া দেখিল তাহারই প্রতিবেশী সাউদির মেয়ে শৈল। শৈলর কথাগুলো স্বর্ণের মাথার মধ্যে বোধ হয়ে গেল না। সে শুধু কহিল, শৈল। শৈল আবার প্রশ্ন করিল, কাল সারা রাত তুমি চেঁচিয়েছ কেন বলো তো? বিস্ময়ের মতো স্বর্ণ কহিল, আমি? শৈল কহিল, হ্যাঁ গো তুমি। সে কি গুঙ্গানি বাপু, মামা বলে চিৎকার, বলে কি হলো রে বাপু? স্বর্ণ স্মরণ করিতে চেষ্টা করিল, কিন্তু মাথাটা কেমন করিতেছিল। সে স্মরণ করিবার চেষ্টা ত্যাগ করিয়া কহিল, হবে হয়তো। জলে ঝড়ে ভিজে শরীর ভালো নেই মা, জ্বর হয়েছে মনে হচ্ছে, মাথাও ঘুরছে। শৈল কহিল, তাই হবে, আজ আর চান টান করো না যেন। ঠোঁটের গোড়ায় দোক্তা পুরিতে পুরিতে শৈল কহিল, জানো পিসি, মুখুজ্জেদের বউটির বড় ব্যারাম বাপু। স্বর্ণ সবিস্ময়ে কহিল, সে কি শৈল, কাল যে বেশ ভালো ছিল, আমি যখন যাই তখন যে দেখলাম আমি। কাল সন্ধ্যে থেকে ব্যায়াম, সে ঝড়ের সময় পড়ে গিয়ে অজ্ঞানের মতো পড়ে গোঙাচ্ছে। কে জানে বাপু, ভূতে টুতে পেলে নাকি। শৈল চলিয়া গেল। স্বর্ণ কিন্তু স্থির থাকিতে পারিল না। সে আঁচলের তলে আমসত্ত্ব আর নিমকি লইয়া মুখুজ্জেদের বাড়ি গিয়া উঠিল। অজ্ঞান অবস্থায় বউটি বিছানায় পড়িয়া ছটফট করিতেছে, যন্ত্রণার যেন তার অবধি নাই। অসম্পৃত বস্ত্রের মধ্যে সে দেখিল গর্ভদেশ তাহার কুঞ্চিত হইয়া উঠিতেছে। কে গো, রোগীর ঘরের মধ্যে কেন? সরে এসো ওখান থেকে। মুখুজ্জেগিন্নি পিছন হইতে কথা কয়টা বলিলেন। স্বর্ণকে তিনি চিনিয়াছিলেন। স্বর্ণ অপ্রতিভের মতো ঈষৎ হাসিয়া কহিল, যাই মা, বলি একবার দেখে যাই তাই। গিন্নি মুখ ভার করিয়া কহিলেন, ডাক্তারের বারণ আছে, রুগীর ঘরে নয়। স্বর্ণ চলিয়া আসিল, কিন্তু একেবারে গেল না, পথে দাঁড়াইয়া রহিল। তাহার পিছনে কে কি বলে অলক্ষিতে দাঁড়াইয়া সোনাটা যেন তাহার রোগে দাঁড়াইয়াছে। মুখুজ্জে গিন্নির কণ্ঠস্বরে শুনিতেও পাইল, কে জানে ওরই কীর্তি কিনা। বৌমাকে কত বলি, কাঁচা বয়স। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া স্বর্ণ টুকুদের বাড়ি গিয়া উঠিল। সৌরভী মুড়ি ভাজিতেছিল, কহিল, আয় স্বর্ণ আয়, তোর নাকি অসুখ শৈল বলছিল। ওদিকের দরজায় মানদা ও শৈল গল্প করিতেছিল। স্বর্ণ মানদাকে দেখিয়া শঙ্কিত হইল, তবু সঙ্গে সঙ্গে চলিয়া যাওয়াটা অশোভন হইবে ভাবিয়া বসিয়া কহিল, হ্যাঁ দিদি, কাল জলে ঝড়ে ভিজে শরীর ভালো নাই, জ্বরও একটু হয়েছে, মাথাও কেমন করছে। শুয়ে থাকলি নে কেন স্বর্ণ, একটু ঘুমুলেই শরীরটা সোজা হতো।
তাই যাব দিদি, মুখুজ্জিদের বাড়ি গিয়েছিলাম ওদের বউটিকে দেখতে। বউটি ভালো নেই দিদি, কাল আমাকে নিমকি আর আমসত্ত্ব আনতে দিয়েছিল। সে অঞ্চল তল হইতে জিনিস দুইটি বাহির করিয়া দেখাইল। সৌরভী কহিল, পড়ে কি এমন হলো কে জানে, অপদেবতা টেবতা। হরে বৈরাগী তো তাই বলছে ভাই, ও আবার মন্ত্রতন্ত্র কিছু কিছু জানে তো। না দিদি, ও যাই বলুক বৈরাগী, ওসব কিছু নয়। পড়ে গিয়ে পেটের ছেলে মরে গিয়েছে, আমার বেশ মনে হলো। শৈল দাওয়া হইতে কহিল, মুখুজ্জি বউ কি পোয়াতি নাকি? কই ওদের গিন্নিও তো কিচ্ছু জানে না। স্বর্ণ অপ্রস্তুতের মতো কহিল, পোয়াতি বটে। মানদা কহিল, মাসি কি ডাইনি নাকি? হ্যাঁ, তাই পোয়াতির পেটের ভেতর মরা ছেলে সব দেখতে পেলে? স্বর্ণ বিস্মিত একাগ্র দৃষ্টিতে মানদার পানে চাহিল। গামছাখানায় কপালের ঘাম মুছিয়া সৌরভী মেয়েকে কি ইঙ্গিত করিল, কিন্তু মানদা নিবৃত হইল না। কহিল, আমার শ্বশুর বাড়িতে এক ডাইনি ছিল, শুনেছি সে নাকি সব দেখতে পেত। মানুষের বুকের ভেতর প্রাণ নড়ছে, শিরার মধ্যে রক্ত চলছে, পোয়াতির পেটের ভেতর ছেলে, গাছের ফুলের ফল, সব সে দেখতে পেত। সৌরভীর লজ্জা হইল, সে বিরক্তি ভরে কহিল, কি যে বলিস তুই মানদা? দৃঢ়স্বরে মানদা কহিল, ঠিক কথা বলছি, ওদের মতো অনিষ্টকারী পৃথিবীতে আর নাই। ফলন্ত গাছ, পোয়াতি, শিশু, ছেলে, এদের উপর রাক্ষসীদের ভারী লোভ, মানুষের শরীরের রক্ত চুষে খেয়ে নেয়। শৈল কহিল, তোর সবই বাড়াবাড়ি, চুষে নাকি খেয়ে নেয়। তোদের তো সবটাতেই অবিশ্বাস। শোন না সেই মাগির কথা, সে মাগি কত যে এমন অনিষ্ট করেছে তার ঠিক নাই। রাত্রে আবার চিৎকার করত আর বাট বয়ে বয়ে বেড়াতো। শেষে মূলত মরবার সময় একটা পোষা বেড়ালকে বিদ্যে দিয়ে গেল। কিছুদিনের পর হঠাৎ বেড়ালটা ডাইনি হয়ে উঠল। স্বর্ণের মাথাটা ঝিমঝিম করিয়া উঠিল, দাওয়ার খুঁটিটা ধরিয়া কোনো মতে উঠিয়া কহিল, আমি যাই দিদি, শরীরটা কেমন করছে। সৌরভী মিষ্টস্বরে কহিল, আমি সঙ্গে যাব স্বর্ণ? না, আমি একাই যেতে পারবো দিদি। তোর বরের বাঁশি এনেছিস স্বর্ণ? বাঁশি? বাঁশি বাঁশি করে তো আমায় ছিঁড়ে খেলে। এনেছি দিদি, কিন্তু সঙ্গে তো নিয়ে আসিনি। সৌরভী হাসিয়া কহিল, কোণে ভুললেও বরের ভুল হবে না, বুঝলি? পাঠশালা থেকে আসুক না, ঠিক গিয়ে হাজির হবে। সে আবার আজ পাঠশালায় গিয়েছে নাকি? স্বর্ণ চলিয়া গেল। মানদা মাকে কহিল, কেন মা তুমি এমন আশকারা দিচ্ছ? যেদিন টুকুর মাথা খাবে সেদিন বুঝবে। মুখুজ্জি বউকে ওরই নজর দেওয়া দেখো তুমি। স্বর্ণ আসিয়া দরজায় ঠেস দিয়া বসিয়া যেন হাঁপাইতেছিল। বৈশাখের দ্বীপ্রহর প্রচণ্ড হইয়া উঠিতেছে। জ্বলন্ত সূর্যপ্রভাই যেন জ্বালা করিতেছে। জনবিরল পথঘাট, পাখি পর্যন্ত ও ডাকে না। শুধু ঈদ পুকুরের পাড়ে তাল গাছের মাথায় একটা চিল তীক্ষ্ণ কম্পিত একঘেয়ে ডাক ডাকিয়াই চলিয়াছে। সমস্ত পল্লীখানা তমতম করিতেছিল। একটা তীব্র অবসন্নতায় স্বর্ণের চেতনা যেন আচ্ছন্ন হইয়া গেছে। মানদার কথাগুলো ক্রমাগত তাহার মনের মধ্যে ঘুরিতেছিল। সেই ডাইনি, ডাইনি, সেই ডাইনি। শিশু, গর্ভিণী, এদের উপর তার বড় লোভ। মায়ের প্রবৃত্তি কখন হয়তো অকস্মাৎ জাগিয়া উঠিবে, হয়তো বা উঠিয়াছে। মুখুজ্জেদের বউকে কি সেই? স্বর্ণের শ্বাস যেন রুদ্ধ হইয়া আসে, সে নড়িয়া চড়িয়া বসে। ডাইনিরা সব দেখিতে পায়। গর্ভিণীর গর্ভের ভ্রূণ, গাছের মুকুলের ফল, দেহের মধ্যে রক্ত,
রক্ত মাংস হৃৎপিণ্ড প্রাণ স্পন্দন সব তাহারা দেখিতে পায়। ক্ষণে ক্ষণে শরীর তাহার শিহরিয়া ওঠে, চিলটার চিৎকার তাহার দুর্বল মস্তিষ্কে অতি তীব্রভাবে আঘাত করিতেছিল। বিরক্ত হইয়া তাল গাছের মাথার পানে চাহিল। স্বর্ণ চমকিয়া উঠিল। ও কি, তাল গাছটার উদ্যমদত ফলভার যেন সে দেখিতে পাইতেছে। ভালো করিয়া চোখ মুছিয়া আবার সে চাহিল। সত্য সত্যই তো, তাল গাছটির ভাবী ফলসম্ভাবের সূচনা স্পষ্ট দেখিতে পাইতেছে। কোণে, ও কোণে! টুকুমণি আসিয়া স্বর্ণের গলা জড়াইয়া ধরিল। প্রখর রৌদ্রে গৌরবর্ণ মুখ চোখ তাহার রাঙা রক্তবর্ণ হইয়া উঠিয়াছে। আমি পালিয়ে এসেছি কোণে, মা ঘুমিয়েছে, আর আমি চুপি চুপি উঠে। কৌতুকে খিলখিল করিয়া টুকু হাসিয়া উঠিল। স্বর্ণ একাগ্র দৃষ্টিতে টুকুকে দেখিতেছিল। টুকু তাহার চিবুক ধরিয়া নাড়া দিয়া কহিল, রাগ করেছিস কোণে? কথা কইবি না? চুমু খাবি না? স্বর্ণর চোখ দিয়া হুহু করিয়া অশ্রু ঝরিয়া পড়িল। সে গভীর আবেশে টুকুকে বুকে চাপিয়া ধরিয়া কহিল, ওরে ওরে, আমি নাকি ডাইনি, ডাইনি। আমি আমি ছেলে ভালোবাসি। কিসব মিথ্যে কথা বলে এরা। দুই হাতে কর্ণমূল ধরিয়া টুকুর রৌদ্রের রক্তরাঙা মুখখানি মুখের কাছে তুলিয়া ধরিল। কিন্তু চুমু আর খাওয়া হইল না। সে যেন কেমন হইয়া গেল। একবার তালগাছটার মাথার পানে চাহিয়া আবার সে টুকুর মুখ পানে চাহিল। টুকু কহিল, চুমু খা কোণে, বাঁশি দে, আমার বাঁশি। স্বর্ণ তাকে দুই হাত দিয়ে ঠেলিয়ে দিয়া কহিল, পালা পালা টুকু, পালিয়ে যা, তুই পালিয়ে যা। টুকু তাহাতে জড়াইয়া ধরিল, কহিল, বাঁশি দে কোণে, বাঁশি দে। টুকুর ননির মতো দেহখানি স্বর্ণ আবার বুকে চাপিয়া ধরিল। কঠিনভাবে পেষণ করিয়াও তাহার আশ মিটিতেছিল না। যেন সে সুকোমল শিশু দেহখানি আপনার বুকের মধ্যে পুরিয়া লইতে চায়। পেছনে ভয় পাইয়া টুকু কাঁদিয়া ফেলিল। মিনতি করিয়া কহিল, আমায় ছেড়ে দে কোণে, ছেড়ে দে। তুই এমন করছিস কেন? না না না, এমন করে চাপিস নে তুই কোণে। স্বর্ণ যেন উন্মত্ত হইয়া গেছে। সে কহিল, আমি ডাইনি, আমি ডাইনি। আমি কি করব? আমার সামনে এলি কেন তুই? আমি কি করব? আমি ডাইনি, আমি ডাইনি। একটা অধীর লোলুপতায় টুকুর মুখে সে একটা সুদীর্ঘ চুম্বন করিল। রুদ্ধশ্বাসে শিশু যত আক্ষেপ করে, সে তত সবলে মুখের উপর মুখ চাপিয়া ধরে। শিশুটির আক্ষেপ ক্ষীণ হইয়া যেন এলাইয়া আসিল। স্বর্ণের যেন চমক ভাঙিল। সে টুকুকে ছাড়িয়া দিয়া শঙ্কিত দৃষ্টিতে তাহার পানে চাহিল। সভয়ে চারিদিক একবার সে চাহিয়া দেখিল। নিস্তব্ধ প্রখর দ্বীপ্রহর ঝাঁঝা করিতেছে। তালগাছটার মাথায় এখনো সেই চিলটা তেমনি তীক্ষ্ণ রোমাঞ্চকর ডাক ডাকিয়া চলিয়াছে। টুকুর শিথিল দেহখানি সে সভয়ে নাড়িয়া চাড়িয়া দেখিল। অতি ক্ষীণ শ্বাস প্রশ্বাস এখনো বহিতেছে। আশ্বস্ত হইয়া স্বর্ণ মুখে চোখে শীতল জলের অভিসিঞ্চন দিল। কিছুক্ষণ শুশ্রূষায় টুকু ধীরে ধীরে চোখ মেলিল। স্বর্ণ মুখের উপর ঝুঁকিয়া মৃদুস্বরে ডাকিল, টুকু, টুকুমণি। টুকু ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। শুশ্রূষায় টুকু আরেকটু সুস্থ হইয়া উঠিল। স্বর্ণ চারিদিকে চাহিয়া টুকুকে কোলে লইয়া রাস্তায় নামিয়া পড়িল। রৌদ্রতপ্ত জনহীন পথ বাহিয়া সে টুকুদের বাড়ির দরজায় টুকুকে নামাইয়া দিয়া যেন চোরের মতো পলাইয়া আসিল। টুকু ডাকিল, কোণে। স্বর্ণ পিছন ফিরিয়ে চাহিল না। ছুটিয়া আসিয়াই আপন ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল। তখন সে তৃষ্ণাতুর কুকুরের মতোই হাঁপাইতেছিল।
রাক্ষসী মায়ের বুকের সেই অজগরটা তাহার বুকের মধ্যে সহসা জাগিয়া উঠিয়াছে। ঘরখানা যেন ঘুরিতেছিল। কোন রূপে গত রাত্রির বিশৃঙ্খল শয্যার উপর সে লুটাইয়া পড়িল। তারপর প্রবল কম্পে, দেহের বেদনায়, মাথার যন্ত্রণায় তাহার চেতনা লুপ্ত হইয়া গেল। যখন তাহার বেশ চেতনা হইল, তখন প্রায় সন্ধ্যাবেলা। পরের দিন সন্ধ্যাবেলা 24টি ঘণ্টা সে যে কেমন করিয়া তাহার কাটিয়া গেল, সে নিজেও তাহা জানে না। জানেন এক অন্তর্যামী সর্বদর্শী। ঢক ঢক করিয়া এক ঘটি জল খাইয়া বিছানার উপর বসিয়া সে ধুঁকিতেছিল। মনের মধ্যে গতদিনের দ্বীপ্রহরের ঘটনাগুলি যেন আবছায়ের মতো ঘুরিতে ফিরিতেছিল, কিন্তু বিশ্বাস হইল না। তাই কি হয়? পাশেই শৈলদের বাড়ি। সে একবার ডাকিল, শৈল, শৈল। কেহ সাড়া দিল না। স্বর্ণ আর ডাকিল না। ডাকিতে যেন তাহার ভয় হইতেছিল। সত্যই যদি তাই হয়, শৈল যদি সেই কথাই বলে। সন্ধ্যা হইয়া আসে। শৈলর উচ্চ কণ্ঠ একসময় শোনা গেল, দাদা, দাদা, সকাল সকাল খেয়ে নাও বাপু। শৈলর দাদা যতীন প্রশ্ন করিল, কেন রে বাপু, এত তাড়া কেন? আমাকে আবার মানুতির বাড়ি যেতে হবে। মানুষ ছেলেটির কাল রাত্রির থেকে বড় জ্বর। ঠিক আছে, যাস, কিন্তু বাপু তুই আবার জ্বর ধরাস নে। ডেঙ্গু না ইনফ্লুয়েঞ্জা কি হচ্ছে? শৈল বলিল, ডেঙ্গু না তোমার মাথা, এ ওই মাগির কাজ। তোমরা বাপু এর একটা বিহিত করো। গায়ে ডাইনি হলে তো রক্ষে থাকবে না। কে রে বাপু, কে ডাইনি? কেন, ওই যে পাশের বাড়ি টুকু তো জ্বরের ঘোরে নামও করছে ওর। স্বর্ণের নিঃশ্বাস রুদ্ধ হইয়া আসিল। সে আপন অন্তরের মধ্যটা যেন তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিতে লাগিল। অন্ধকারের মধ্যে সে তো বেশ দেখিতে পাইতেছে। টুকুর দেহের রক্তাভ, দেহের মধ্যে রক্ত সে তো বেশ দেখিতে পাইয়াছিল। তাল গাছের সেই উদ্যমোদ্যত ফলভারও তো দেখিয়াছে। শক্ত করিয়া মাটি ধরিয়া সে পাথরের মতো বসিয়া রহিল। বুকের মধ্যে সদ্য জাগ্রত অজগরটা যেন ক্ষণে ক্ষণে ফোঁসাইয়া ফোঁসাইয়া উঠিতেছে। রাত্রি তখন কত কে জানে, তবে শুক্লা ষষ্ঠীর চাঁদ সবে অস্ত গিয়াছে। দিগন্তায়িত চন্দ্রের আভায় চারিদিকের অন্ধকারের মধ্যে একটি পাণ্ডুরতা। স্বর্ণ সন্তর্পণে দরজা খুলিয়া বাহির হইল। পথে নামিয়া সতর্ক পদক্ষেপে টুকুদের বাড়ির কানাচে চুপ করিয়া দাঁড়াইল। চারিদিকের নিস্তব্ধ আকাশের বুক ক্রমশ প্রগাঢ় নীল হইয়া উঠিতেছে। স্বর্ণ কান পাতিয়াছিল। সহসা সৌরভীর গলা শোনা গেল, টুকু বাবা, টুকু। মানদা, আলোটা বাড়িয়ে দে তো। টুকু এমন করছে কেন? মুক্ত জানালা দিয়ে আলোক রশ্মি অসত্য গাছটার মধ্যভাগে গিয়া পড়িল। স্বর্ণ আরো দেওয়াল ঘেঁষিয়া দাঁড়াইল। সৌরভীর গলা আবার শোনা গেল, তাই তো রে মানদা, টুকুর জ্বরটা যে খুব বেড়েছে বলে মনে হচ্ছে। মানদা কহিল, এ কিছু নয় মা, ওই মাগির কাণ্ড। এ তুমি দেখো, ওই ডাইনি। সৌরভী ডাকিল, টুকু, টুকু ভাই আমার, টুকু। আমায় ছেড়ে দে, ছেড়ে দে কোণে, ছেড়ে দে। টুকু বিড়বিড় করিয়া বকিতেছিল। মানদা কহিল, শুনছিস মা, শুনছিস? আমার কপালে কি আছে মাগো, মাগো। সৌরভী কহিল, আহা, নিতু ডাক্তার তো বললে ইনফ্লুয়েঞ্জা না কি। মানদা সে কথায় কান দিল না। সে ডাকিল, টুকু, টুকু। টুকু বকিতেছিল, আমি ডাইনি, আমি কি করব? আমার সামনে এলি কেন তুই? স্বর্ণের পা দুইটা ঠক ঠক করিয়া কাঁপিতেছিল। সে ধীরে ধীরে কোন রূপে বাড়ি আসিয়া উঠিল।
বিছানায় শুইয়া সোয়াস্তি হয় না, বসিয়া সে থাকিতে পারে না। অস্থিরের মতো সে ঘরখানার মধ্যে ঘুরিয়া বেড়াইতেছিল। চোখ দিয়ে অনর্গল অশ্রুধারা ঝরিয়া বক্ষ বা সিক্ত হইতেছিল। অতি মৃদুস্বরে সে আক্ষেপ করিতেছিল, টুকু, টুকুমণি, বর আমার, টুকুমণি। মানদের একটা কথা সহসা তাহার মনে পড়িয়া গেল। ডাইনি রাতে চিৎকার করে আর ঘরময় বাট বয়ে বয়ে বেড়ায়। স্বর্ণ তাড়াতাড়ি বিছানায় শুইয়া সবলে বালিশটা আঁকড়াইয়া ধরিল। আবার কতক্ষণ পর নিষিদ্ধ নিস্তব্ধতা বিদীর্ণ করিয়া রোদনধ্বনিতে পল্লীখানি চকিত হইয়া উঠিল। স্বর্ণের বুকখানা ধরফর করিয়া উঠিল। সে দরজা খুলিয়া দাওয়ার উপরে দাঁড়াইল। সম্মুখের প্রাচীর ঘেরার ওপাশে পল্লী পথ। পথে ক্রমশ লোকের সাড়া জাগিয়া উঠে। কে কহিল, কি ব্যাপার, কি হে গোবিন্দ? গোবিন্দ কহিল, এই যে তোমাদেরই কাছেই যাচ্ছিলুম বাপু, মুখুজ্জিদের বউটি মারা গেল হে, মৃত সন্তান প্রসব করে। কাল ঝড়ের সময় পড়ে গিয়েছিল। কেউ বলছে তাই। কি বলছে কেউ? মুখুজ্জি গিন্নি বলছে ওরই কাজ। আবার এখনই ওদের বাড়িতে শুনলাম পালেদের টুকুকেও নাকি ও দৃষ্টি দিয়েছে। এই লোককটির সাড়া ক্রমশ মেলাইয়া যায়, আবার লোক যায়, কেহ আসে, কেহ যায়। ক্রমশ ক্রমশ পথ আবার নিস্তব্ধ হইয়া উঠে। শুধু মুখুজ্জিদের বাড়ির শোকার্ত ক্রন্দনধ্বনি মর্মান্তিক হইয়া চারিদিকে ছড়াইয়া পড়িতেছিল। স্বর্ণ অন্ধকারে আপন অঙ্গনে অস্থির পদে ঘুরিয়া বেড়াইতেছিল। সহসা আপন মনেই কহিল, আমি কি করব? এলো কেন আমার সামনে? আমি কি করব? আবার পদচারণা করিতে করিতে ঊর্ধ্বমুখে অন্ধকার আকাশপানে চাহিয়া হাহা করিয়া চিৎকার করিয়া উঠিল। হাসি কি কান্না তাহা বোঝা যায় না। এদিকে শোকার্ত পরিবারটির বিলাপ মুখর কণ্ঠ ক্লান্ত হইয়া ধীরে ধীরে ক্ষীণ হইয়া আসিতেছিল। কখনো কখনো একেবারে নিস্তব্ধও হইয়া যায়। নিদু পুকুরের ওপারে সহসা শব্দ উঠিল, ঠক ঠক ঠক। শবযাত্রার জন্য বাঁশ কাটা হইতেছে। দূরে পথচারী কুকুর একটা চিৎকার করিয়া উঠিল। স্বর্ণ চমকিয়া গভীর অভিনিবেশে কান পাতিয়া শোনে। মানদার কণ্ঠ নয়, কুকুরের চিৎকার। ভোরের আকাশে শুকতারা দপদপ করিয়া জ্বলিতেছে। স্বর্ণ ক্লান্ত হইয়া বিছানায় গিয়ে গড়াইয়া পড়িল। সর্বাঙ্গে বেদনা, মাথার মধ্যে একটা আগুনের শিখা যেন দপদপ করিতেছিল। স্বর্ণ অচেতনের মতো অভিভূত হইয়া পড়িল। যখন আবার তাহার চেতনা হইল, তখন সূর্য অস্ত যায় যায়। দীর্ঘ বিশ্রামের পর শরীরটা যেন অনেকটা সুস্থ হইয়া উঠিয়াছে। দুইটা মুড়ি মুখে দিয়া স্বর্ণ দাওয়ার উপরে আসিয়া বসিল। প্রাচীরের ওপারে পথে পদশব্দে স্বর্ণ অনুভব করে পথচারী যায় আসে। কলরবের মধ্যে কোনো কথা বেশ বোঝা যায় না। সে কয়বার বাহিরের প্রাচীরের গায়ে আসিয়া কান পাতিয়া কথোপকথন শুনিবার চেষ্টা করিল, কিন্তু যেন হতাশ হইয়াই বারবার ফিরিয়া গেল। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া যায়। সময়ের পাখায় ভর দিয়া রাত্রি অগ্রসর হইয়া চলে। ক্রমশ গ্রাম নিস্তব্ধ হইয়া আসিল। দেখিতে দেখিতে সপ্তমীর চাঁদ ডুবিয়া গেল। বিষণ্ণ অন্ধকারের মধ্যে স্বর্ণ দরজা খুলিয়া কখন পথে নামিল। আজও আবার সে টুকুদের বাড়ির দিকে চলিল। পথে মুখুজ্জিদের দুয়ারের সম্মুখে স্বর্ণ একবার দাঁড়াইল। একটা কান্নার আবেগে বুকখানা তাহার মুহুর মুহুর কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছিল। কানের পাশে বাজিতেছিল মিষ্টি মৃদু ডাক একটা,
মাসি, ও মাসি। চোখের সম্মুখে ভাসিতেছিল চকিত নীরব হাসিটা। দীর্ঘশ্বাস ফেলিয়া স্বর্ণ অগ্রসর হইল। আবার আজ সে টুকুদের বাড়ির সেই কানাচে গিয়ে দাঁড়াইল। টুকু কাঁদিতেছিল। না, এক্ষুনি চাই। সৌরভী কহিল, সকাল হোক, বাঁশি কিনে দেব। টুকু কাঁদিল, না, কোনের বাঁশি, কোনের বাড়ি যাব আমি। মানতা রূঢ় কণ্ঠে কহিল, রাক্ষসীর নাম করবি তো খুন করে ফেলবো। কোনে ওর সাত পুরুষের কোনে? তোমার মাথা যে খেতে বসেছিল সে হতভাগী। ভাগ্যে খোঁড়া গুনিন ছিল, তাই বাঁচলি। কোনে কোনে। স্বর্ণ আর দাঁড়াইল না। সে ধীরে ধীরে আসিয়া আপন দুয়ার বন্ধ করিয়া বিছানায় শুইয়া পড়িল। প্রভাতে উঠিয়া আপন ডালাটি লইয়া সে নাড়াচাড়া করিতেছিল, কিন্তু কি ভাবিয়া ডালাটি রাখিয়া দিল। শুধু একটি কি অঞ্চল তলে লুকাইয়া পথে বাহির হইয়া পড়িল। পাশ দিয়া পথিক চলিয়া যায়, গৃহদ্বারে লোকে কথা কয়। স্বর্ণ কাহাকেও চিনিতে পারে না। চোখ তাহার মাটি হইতে উঠিতেছিল না। টুকুদের দুয়ারে আসিয়া সে দাঁড়াইল। কয় মুহূর্ত অপেক্ষা করিয়া আবার সে চলিল। কিছু দূর গিয়া আবার সে ফিরিল, আবার টুকুদের দুয়ারে দাঁড়াইল। সাহস করিয়া এবার চকিতের জন্য সে এদিক ওদিক চাহিয়া দেখিল। তারপর অঞ্চল তল হইতে বাহির করিল একটি বাঁশি। দরজার পাশেই টুকুর খেলাঘর। স্বর্ণ হাত বাড়াইয়া বাঁশিটি সেই দিকে ফেলিয়া দিয়া নত চোখে আবার পথ ধরিল। নিস্তব্ধ দ্বীপ্রহরে বসিয়া স্বর্ণ আপন অদৃষ্টির কথা ভাবিতেছিল, আর রাক্ষসী মাকে তাহার অভিসম্পাদ দিতেছিল। সত্যই তাহার বুকের মধ্যে জর্জর লোলুপ একটা ক্ষুধা হিংস্র অজগরের মতো অনির্বার লকলক করিতেছে। টুকুকে আবার তেমনি করিয়া বুকে চাপিয়া চুম্বন করিতে চিত্ত তাহার উন্মত্ত অধীর হইয়া উঠিতেছে। কি কোমল টুকু, কোমল শরীর ওর, কি নির্মল। অকস্মাৎ নিস্তব্ধ দ্বীপ্রহরের উদাসীনতা ভাঙিয়া দূরে পথের বাঁকে একটি মিষ্ট ধ্বনি বাজিয়া উঠিল, ফিউ ফিউ ফিউ। স্বর্ণ তাড়াতাড়ি ঘরের দুয়ার খুলিয়া দাওয়ায় আসিয়া দাঁড়াইল। ধ্বনিটি অগ্রসর হইয়া আসে, কিন্তু স্বর্ণ আবার ঘরের মধ্যে গিয়া বিছানায় মুখ গুজিয়া শুইয়া পড়িল। বাহিরের দুয়ারে আসিয়া ধ্বনিটি থামিল। স্বর্ণ বালিশে মুখ গুজিয়া পড়িয়া রহিল। কিছুক্ষণ পর দুয়ারের ওপাশে বাঁশিটা পথে পথে বাজিতে বাজিতে দূরে চলিয়া গেল। নমস্কার। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।